নিরাপত্তা নিশ্চিত না করেই যত্রতত্র গড়ে উঠছে কারখানা, যে কোনো সময় মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা, অসহায় ফায়ার সার্ভিস। কারোর সাথে কোনো যোগাযোগ নেই, সমন্বয় নেই। দেখা গেল যে এলাকায় ভবনের অনুমোদন নেই, সে এলাকায় ইন্ডাস্ট্রি করার অনুমোদনটি পেয়ে গেছে অন্য কোনো কর্তৃপক্ষের কাছ থেকে। বিল্ডিং এর সাথে আর একটা বিল্ডিং লেগে আছে, কিন্তু আমি মাঝখানে গিয়ে যে কাজ করার কথা সে পরিবেশ নাই। আমার লেডারটা ফিট করতে পারবো না, আমার ইকুইপমেন্ট গুলো সেট আপ করতে পারবো না। এক যুগে শিল্প দুর্ঘটনার একটি মামলারও বিচার শেষ হয়নি। আইনি জটিলতা ও তদন্তে গাফিলতিকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। পুলিশ যদি তাদের তদন্তটা শেষ না করেন, এখানে চাইলেই আসলে ডিলে করানো যায়। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না এবং আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড পেলেন সজীব ওয়াজেদ জয়। এ পুরস্কার ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আরও গতি আনবে বললেন প্রধানমন্ত্রী। পল্টন থানার নাশকতার মামলায় মির্জা ফখরুল সহ 20 দলীয় জোটের 74 জনের বিচার শুরু। 4 ডিসেম্বর সাক্ষ্য গ্রহণ। জঙ্গি সংগঠন 90 জেএমবিতে সক্রিয় করা হচ্ছে নারী ও শিশুদের। কর্মী সংকটে নিজেদের পরিবারের সদস্যদেরও দলে ফেরাচ্ছে জঙ্গিরা। সিরাজগঞ্জে বোমা ও বোমা তৈরির সরঞ্জাম সহ 4 জন আটক। স্ত্রী হত্যায় সম্পৃক্ততার অভিযোগ গাজীপুরের কাউন্সিলরের বিরুদ্ধে। পরকীয়ায় বাধা দেয়ায় হত্যাকাণ্ড বলছে পরিবার। শ্বাসরোধী মৃত্যু জানালেন ময়নাতদন্তকারী চিকিৎসক। এবং সারা দেশে বজ্রপাতে একদিনেই 14 জনের মৃত্যু। টাঙ্গাইলে মারা গেছে 2 ছেলে সহ বাবা। নারায়ণগঞ্জে বিদ্যুতায়িত হয়ে মা মেয়ে সহ 3 জনের মৃত্যু। কোনো পরিকল্পনা ছাড়াই আবাসিক এলাকায় কারখানা গড়ে ওঠায় যে কোনো সময় ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। এই অবস্থায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটলে বিপর্যয় নেমে আসবে বলে আশঙ্কা ফায়ার সার্ভিসের। বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতার কারণেই এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন নগর পরিকল্পনাবিদরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 60 বর্গ মাইলের এই চট্টগ্রামের জনসংখ্যা 60 লাখের বেশি। প্রতি বর্গ কিলোমিটারে বসবাস রয়েছে প্রায় 1 লাখ মানুষের। আর ঘনবসতিপূর্ণ এলাকায় গড়ে উঠছে বিপজ্জনক শিল্প কারখানা। বিশেষ করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএর মাস্টার প্ল্যানের কোনো ছাপে নেই এখানকার উন্নয়নে। ফলে চরম ঝুঁকির মধ্যে পড়তে হচ্ছে নগরবাসীকে। যদি আবাসিক এলাকাতে একটা বিল্ডিং এর মধ্যে আগুন লেগে যায় এরকম একটা শিল্প কারখানায়, তাহলে সেটার এফেক্ট আশেপাশে ভবনগুলির মধ্যে পড়বে। যারা আবাসিক এলাকায় থাকার জন্য নিজেরা বাড়ি ঘর বানিয়েছে, টাকা পয়সা ইনভেস্ট করেছে, তারা নিজেরা অজান্তেই বিপদের মধ্যে পড়ে যাবে। নগরীর উন্নয়ন ও নগরবাসীর সুযোগ সুবিধা দেখভালের সাথে যুক্ত সিটি কর্পোরেশন, সিডিএ, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিসের মতো অন্তত 15টি সরকারি কিংবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। কিন্তু এর কোনোটির কাজে সমন্বয় নেই বলে অভিযোগ নগর পরিকল্পনাবিদদের। ভবনের অনুমোদন দেয় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং অন্যান্য লাইসেন্স জেলা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্ট দিয়ে থাকে এবং এখানে কোনো কারোর সাথে কোনো যোগাযোগ নেই, সমন্বয় নেই। দেখা গেল যে এলাকায় ভবনের অনুমোদন নেই, সে এলাকায় ইন্ডাস্ট্রি করার অনুমোদনটি পেয়ে গেছে অন্য কোনো কর্তৃপক্ষের কাছ থেকে। এর ফলে আগুনের মতো দুর্ঘটনা প্রতিরোধে রাখা হচ্ছে না কোনো ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা। সে সাথে প্রাকৃতিক জলাধারগুলো চলে যাচ্ছে দখলে। বিল্ডিং এর সাথে আর একটা বিল্ডিং লেগে আছে, কিন্তু আমি মাঝখানে গিয়ে যে কাজ করার কথা সে পরিবেশ নাই। আমার লেডারটা ফিট করতে পারবো না, আমার ইকুইপমেন্ট গুলো সেট আপ করতে পারবো না। তাহলে আমি দ্রুত গতিতে যে সার্ভিসটা দেওয়ার কথা সেই সার্ভিস আমার দেওয়া সম্ভব হবে না। এই অবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে যে সংস্থা সবচেয়ে বেশি ভূমিকা রাখা দরকার সেই পরিবেশ অধিদপ্তর রয়েছে নানা আইনি বাধ্যবাধকতার ঘেরাকলে। ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে আবাসিক ভবনে যারা অনুমোদন দিচ্ছে দোষটা ঠিক তাদেরই হওয়া উচিত, কারণ এটা অলরেডি ঘোষিত। আপনারা রিসেন্ট দেখেছেন যে এখানে প্রচুর ভবন হয়েছে, আবাসিক ভবন, কিন্তু এটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। যথাযথ কর্তৃপক্ষ যারা এই ভবনের অনুমোদনটা দিচ্ছে ওদের আরো বেশি কনসাস হওয়া উচিত। শুধুমাত্র এই নগরীতে ছোট বড় গার্মেন্টস রয়েছে অন্তত 500। এর বাইরে বড় শিল্প হিসেবে স্টিল মিল কারখানা রয়েছে 8টির বেশি। এছাড়া অন্যান্য শিল্প কারখানার সংখ্যা 5000-এর কম নয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে দেশে ভয়াবহ বিভিন্ন শিল্প দুর্ঘটনায় দায়ের হওয়া একটি মামলারও বিচার শেষ হয়নি। 2-1টি মামলা বিচারের পর্যায়ে গেলেও অধিকাংশ মামলা পড়ে আছে তদন্তে। আর এজন্য আইনি জটিলতা ও তদন্তে গাফিলতিকেই দায়ী করছেন আইনজীবীরা।
শ্রমিক অধিকার নিয়ে সোচ্চার সংগঠনগুলো বলছে, শ্রমিকের স্বার্থ ও নিরাপত্তার দিকে নজর না দিয়ে শিল্প কারখানা মালিকদের কেবল মুনাফামুখী ব্যবসার প্রবণতার কারণেই মৃত্যুর মিছিল থামছে না শিল্প খাতে। আফজাল হোসেনের রিপোর্ট। সাভারের স্পেকট্রাম, রানা প্লাজা থেকে গাজীপুরের টাম্পাকো প্রতিনিয়তই ঘটছে এ ধরনের শিল্প দুর্ঘটনা। বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজের গত 18 বছরের হিসেবে শিল্প দুর্ঘটনায় নিহতের সংখ্যা 5,375, আহত প্রায় 11,000 মানুষ, তাদের অধিকাংশই পোশাক শ্রমিক। প্রতিটি দুর্ঘটনার পর হত্যা ও ক্ষতিপূরণ চেয়ে আদালতে পৃথক মামলা হলেও একযুগেও শেষ হয়নি কোনো মামলার বিচার কাজ। শুধুমাত্র রানা প্লাজা ও তাজরিন মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলেও অন্য মামলাগুলো আটকে আছে তদন্তেই। বিশেষজ্ঞরা বলছেন, আইনি জটিলতা ও তদন্ত কর্মকর্তাদের গাফিলতি দীর্ঘসূত্রিতার প্রধান কারণ। ফৌজদারি আইনে আমরা এই মামলাগুলো করি, সেইটার এক ধরনের দুর্বলতা তো আছেই, এটা তো স্বীকার করতেই হবে। এখানে চাইলে আসলে ডিলে করানো যায়। পুলিশ যদি তাদের তদন্তটা শেষ না করেন তাহলে এখানে সরকারের সদিচ্ছার অভাব আছে মনে করি আমি। শাস্তি হতেই হবে। এটা এই জন্য না যে আমরা ওই ব্যক্তির শাস্তি চাচ্ছি, অবশ্যই আমরা অপরাধীর শাস্তি চাই, কিন্তু এই জন্য যে ভবিষ্যতে মানুষ যাতে সতর্ক হয়। একই সঙ্গে মামলাগুলো নিষ্পত্তির জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো, শিল্প কারখানা মালিকদের অতি মুনাফামুখী প্রবণতা রোধ এবং শ্রমিকদের স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিতে আইনি কাঠামো সৃষ্টির তাগিদ দিয়েছেন তারা। তারা মনেই করে না যে তাদের পণ্যর চাইতে শ্রমিকের জীবনের গুরুত্ব বেশি। রাষ্ট্র যদি দায়িত্ব নিয়ে নিজেদের উদ্যোগ নিয়ে যদি নিজেরা এই বিষয়গুলো ফয়সালা না করে তাহলে কিন্তু এর প্রতিকার হবে না। ব্যবসায়ীরা ব্যবসায়িক লাভের কথা চিন্তা করে মানুষের জীবনের তো বেশি কম মূল্য দিচ্ছেন, যেটা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হওয়া উচিত এবং এইটার জন্য আলাদাভাবে মামলা হওয়ার, আলাদাভাবে আইন তৈরি হওয়া প্রয়োজন। এদেরকে শাস্তির মুখোমুখি দাঁড় করানো। এছাড়া হতাহত শ্রমিকদের ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণে উচ্চ আদালতের নির্দেশে গঠিত কমিটির সুপারিশ এবং আইএলওর তত্ত্বাবধানে মালিক শ্রমিক চুক্তির বাস্তবায়নের পরামর্শ তাদের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। ওয়ার্ল্ড অর্গানাইজেশন অব গভর্নেন্স অ্যান্ড কম্পিটিটিভনেস প্ল্যান, ট্রিফিনিও গ্লোবাল ফ্যাশন ফর ডেভেলপমেন্ট ও নিউ হেভেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস সম্মিলিতভাবে এ পুরস্কার দেয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। এ সময় তিনি বলেন, এ পুরস্কার ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আরো গতি আনবে। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলু। সোমবার নিউ ইয়র্কের মিলেনিয়াম হোটেল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের হাতে পুরস্কার তুলে দেন হলিউড অভিনেতা রবার্ট ডেভি। গেল 7 বছরে আওয়ামী লীগ সরকারের হাত ধরে বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতে যে অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে তাতে অবদানের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়। আমার ডিজিটাল বাংলাদেশের যে ভিশনটা ছিল, আমাদের সরকারের সকল মানুষ, যত বড় মন্ত্রী হন, মন্ত্রীবর্গ থেকে নিয়ে একদম সেক্রেটারি অফিসার পর্যন্ত সবাই এটাকে এমনভাবে আপন করে নিয়ে বাস্তবায়ন করতে নেমেছে। তাদের পরিশ্রমের কারণে আমরা আজকে এই পুরস্কার পেয়েছি। অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতিসংঘের বর্তমান ভাইস প্রেসিডেন্ট সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে রাখা বক্তব্যে সজীব ওয়াজেদ জয়কে সম্মাননা প্রদানের জন্য ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে অভাব, দারিদ্র্যমুক্ত ও অর্থনৈতিক সমস্যার সমাধান করে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন তিনি। It's a pleasure to be invited to this reception. I thank the organizers for nominating someone from Bangladesh for the award being given this evening. He is making this mark in realizing Sonar Bangla. It means Golden Bengal. That means hunger-free, poverty-free, developed Bangladesh. Bangladesh, we have made substantial investment in expanding our IT infrastructure and building an IT-educated workforce. We have seen a sea change in broadband access and IT-enabled public services. এর আগে 2007 সালের তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ হিসাবে সজীব ওয়াজেদ জয়কে ইয়ং গ্লোবাল লিডার নির্বাচন করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। প্রথম বাংলাদেশি হিসাবে তাকে ওই সম্মাননা দেওয়া হয়। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এদিকে আজ শুরু হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশন। এবার সাধারণ পরিষদ অধিবেশনের মূল প্রতিপাদ্য বসবাসযোগ্য ভবিষ্যৎ পৃথিবীর জন্য টেকসই উন্নয়নে বৈশ্বিক পরিবর্তন।
নতুন সভাপতি পিটার থমসন অধিবেশনের সভাপতিত্ব করবেন আর সম্মেলনের উদ্বোধন করবেন মহাসচিব বান কি মুন। এদিকে সোমবার লার্জ মুভমেন্ট অব রিফিউজিস অ্যান্ড মাইগ্রেশন শীর্ষক প্লেনারি বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সদর দপ্তর থেকে যুক্তরাষ্ট্র প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সোমবার জাতিসংঘ সদর দফতরে লার্জ মুভমেন্ট ফর রিফিউজিস অ্যান্ড মাইগ্রেশন শীর্ষক প্লেনারি সেশন এবং গ্লোবাল ইম্প্যাক্ট ফর সেফ রেগুলার অ্যান্ড অর্ডারলি মাইগ্রেশন শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। সকালে প্লেনারি বৈঠকে বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বাস্তু সমস্যাকে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সমস্যা বলে উল্লেখ করেন। Migration is a public good. Migration must be appreciated as a reality and freedom enhancer. Let me underline a few aspects of migration governance. First, mutual trust and respect, shared responsibility and inclusiveness are critical to address migration comprehensively. Migrants' rights have to be secured in all situations, irrespective of their status. For harmony across our diverse societies, protection and promotion of rights of migrants and refugees are equally essential. Migration and mobility need to be placed in a new positive narrative. Bangladesh has, therefore, proposed a global compact on migration addressing some of the long-standing gaps in migration governance. বিকেলে গোলটেবিল বৈঠকে কো-চেয়ার হিসেবে সুইডেনের প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথভাবে সভা পরিচালনা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে উদ্বাস্তুদের মানবাধিকার নিশ্চিত করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান বক্তারা। এর আগে দুপুরে নিউ ইয়র্কের ওয়ালড্রফ এস্টোরিয়া হোটেলে বিজনেস কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং BCIUর নেতাদের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। বাংলাদেশ সরকার বিনিয়োগ বান্ধব উল্লেখ করে তিনি বলেন, বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে তার সরকার। US in 2013 sadly suspended its GSP privileges to Bangladesh. It was an unkind act. Even sadder was when US in 2015 restored its GSP privileges to all South Asian countries except Bangladesh. It is vital for the US to give Bangladesh apparel duty and quota-free access to its market. একই দিন মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচির সঙ্গে পার্শ্ব বৈঠকে মিলিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি রোহিঙ্গা সহ মিয়ানমারের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর সমস্যা সমাধানে গঠিত বিশেষ কমিশনের প্রতি সমর্থন জানান। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বুধবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার শেষ বক্তব্য রাখবেন। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে 26 সেপ্টেম্বর দেশে ফিরলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেওয়া হবে। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর বৈঠক শেষে একথা জানান দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ। এ সময় জঙ্গি দমনে সরকারের দৃঢ় প্রত্যয়ের কথা ব্যক্ত করেন তিনি। 26 তারিখ বিকাল 4টায় ঢাকা এয়ারপোর্ট থেকে গণভবন পর্যন্ত শোভাযাত্রা হবে। 28 সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন, সকালে আমরা ফুল শুভেচ্ছা দিব এবং 3টায় কৃষিবিদ ইনস্টিটিউটে আমরা আলোচনায় সভা করব। জঙ্গি যেই থাকুক, যে দলেই থাকুক বা যেখানেই থাকুক, এই সরকার আপনার তাদের রেহাই দেবে। খালেদা জিয়ার যে রাজনৈতিক কৌশল নিয়েছেন সেটা কিন্তু আপনার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার অংশ না। জঙ্গিদেরকে লেলিয়ে দেওয়া এটা কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার অংশ না। তো আশা করি যে তারা আবার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় অন্তর্গত থাকবে। দর্শক, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন কিছুক্ষণ আগে শুরু হয়ে গেছে। আমরা কিছু সময়ের জন্য অধিবেশন থেকে ঘুরে আসছি। Against lies and distortions of truth and reject all forms of discrimination. We must also address the factors that compel people to move. That means investing in conflict prevention and engaging in patient diplomacy. And as the demand for peacekeeping rises, we must continue strengthening peace operations to help countries secure and sustain peace. I am encouraged that the General Assembly has endorsed the plan of action to prevent violent extremism, which can help us tackle the drivers of conflict. In Myanmar,
the transition has entered a promising new phase. In Sri Lanka, post-war healing efforts have deepened. In both the countries, the true reconciliation rests. দর্শক, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন কিছুক্ষণ আগে শুরু হয়েছে। বক্তব্য রাখছেন মহাসচিব বান কি মুন। আমরা কিছু সময়ের জন্য সেখান থেকে ঘুরে আসলাম। এবার অন্য প্রসঙ্গ। রাজধানীর পল্টন থানায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 20 দলের 74 জনের বিচার শুরু হয়েছে। অভিযোগ গঠনের মধ্য দিয়ে তাদের বিচার শুরু হয়। সকালে শুনানি শেষে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতের বিচারক আলী মাসুদ শেখ। মামলার অভিযোগে বলা হয়, বিএনপির ডাকা অবরোধ কর্মসূচির সময় উস্কানিমূলক বক্তব্য দেয়া, পুলিশের কাজে বাধা দেয়া এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে মামলা দায়ের করে পুলিশ। 2012 সালের 13 ডিসেম্বর রাজধানীর পল্টন থানায় নাশকতার অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছিল। মামলার পরবর্তী শুনানির দিন আগামী 4 ডিসেম্বর ধার্য করেছেন আদালত। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনো কথা বলেছেন, কাউকে হুকুম করেছেন, কাউকে কোনো কার্যক্রমে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন, এরকম কোনো বর্ণনা নাই। স্থানীয় কোনো সাক্ষী নাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আসামি করার জন্য পুলিশ তাদের সাজোয়া কিছু লোক দিয়ে অন্যায়ভাবে, যা মামলার মূল এজাহারের সাথে যার কোনো মিল নাই, এইরকম অমিল সম্বলিত কিছু বক্তব্য তার বিরুদ্ধে উপস্থাপন করে পুলিশ তার নিজস্ব কায়দায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে এই মিথ্যা মামলা তৈরি করেছেন। আমরা আদালতকে চার্জ বিষয়ে আমরা বলেছি, আদালত আসামিপক্ষের বক্তব্য দীর্ঘক্ষণ শুনেছেন। শোনার পরে আদালত সকল আসামির বিরুদ্ধে, মির্জা ফখরুল সহ সকল আসামির বিরুদ্ধে 143, 307, 186, 334 ধারায় চার্জ গঠন করেছে এবং এই মামলাটি আগামী 4, 12, 16 তারিখে সাক্ষীর জন্য দিন ধার্য করেছেন। জনমতের বাইরে গিয়ে নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটি গঠন করা হলে জনগণ তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় নিরপেক্ষ ও স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনের দাবি জানান তিনি। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বেগম জিয়ার নবম কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা জানান। নির্বাচন চাই আমরা, অবশ্যই একটি সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে স্বাধীন নিরপেক্ষ একটি নির্বাচন কমিশনের অধীনে আমরা সেই নির্বাচন চাই। আপনার সেই গৃহপালিত নির্বাচন কমিশন অথবা আপনার সরকারকে দিয়ে আপনি নির্বাচন পরিচালনা করবেন, আপনি আপনার মতো করে সবকিছু সাজিয়ে নেবেন, সেই নির্বাচন আমরা বিশ্বাস করি না। সার্চ কমিটি করেন আর যাই করেন, জনমতের বাইরে গিয়ে কোনো কমিটি এদেশের মানুষ মেনে নেবে না। সন্ধ্যার সময় আরো থাকছে, কুমিল্লার কলেজ শিক্ষার্থী তনু হত্যার 6 মাস পেরুলেও উন্মোচন হয়নি রহস্য, দ্রুত বিচার দাবিতে পদযাত্রা ও প্রতিবাদ সমাবেশ। এবং পদ্মার ভাঙনে বিলীন শরীয়তপুরের জাজিরা নড়িয়ার বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান, বন্ধ হয়ে গেছে পাঠদান কার্যক্রম, অনিশ্চয়তায় 4000 ছাত্রছাত্রীর ভবিষ্যৎ। সিরাজগঞ্জে বোমা ও বোমা তৈরির সরঞ্জাম সহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির 4 সদস্যকে আটক করেছে পুলিশ। গতরাতে সলঙ্গে এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, জেএমবির সিরাজগঞ্জ জেলা শাখার প্রধান জয়নাল আবেদিন, তার 2 ছেলে ও কোষাধ্যক্ষ আবু বক্কার এরানদহ গ্রামে নিজ বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। অভিযানে 10টি তাজা বোমা ও বোমা তৈরির সরঞ্জাম, জঙ্গিবাদী বইসহ তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতরা জেএমবির সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। জেএমবির কিছু সদস্য তারা গোপনে বৈঠক করছে। এই তথ্যের ভিত্তিতে আমাদের জেলা গোয়েন্দা পুলিশ এবং থানা পুলিশ সবাই যৌথভাবে সেখানে অভিযান চালানো হয়। তো অভিযান চালিয়ে আমরা সেখানে বৈঠক করাকালীন সময়ে 4 জনকে অ্যারেস্ট করতে সক্ষম হই। এদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা প্রাথমিকভাবে এটা নিশ্চিত হই যে তারা জেএমবির সক্রিয় সদস্য এবং তারা নিয়মিতভাবে তাদের আর্থিক সমর্থন অনুযায়ী তারা চাঁদা প্রদান করত জেএমবি সদস্য। জঙ্গি সংগঠন নব্য জেএমবিতে সক্রিয় করা হচ্ছে নারী ও শিশুদের। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযানে নেতাকর্মী গ্রেফতার ও নিহত হওয়া এবং নতুন কর্মী যোগ দেওয়ার প্রবণতা কমে যাওয়া সহ কয়েকটি কারণে নিজেদের পরিবারের নারী সদস্যদের দলে ভেড়াচ্ছে জঙ্গিরা। এক্ষেত্রে তাদের ব্যবহার করা হচ্ছে মূলত তথ্য আনা নেয়ার জন্যই। এ কথা জানিয়েছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার সানোয়ার হোসেন। সমাজ বিজ্ঞানীরা বলছেন, নারীরা স্বেচ্ছায় জঙ্গিবাদে জড়াচ্ছে নাকি তাদের বাধ্য করা হচ্ছে তা খতিয়ে দেখতে হবে। খান মোহাম্মদ রুমিলের রিপোর্ট।
নারীদের জঙ্গিবাদে উদ্বুদ্ধ হওয়া কিংবা সক্রিয়ভাবে অংশ নেওয়া। এসব তথ্য পাওয়ার কথা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বলছিল গুলশান হামলার পর থেকেই। অনেক জঙ্গি সদস্য সপরিবারে নিখোঁজ হয়েছে এমন খবরও ছিল তাদের কাছে। সম্প্রতি আজিমপুর অভিযানে পুলিশকে লক্ষ্য করে মরিচের গুঁড়ো ছিটিয়ে পালিয়ে যাওয়ার সময় 3 নারীকে আটকের পর আরও জোরালো হয় বিষয়টি। পুলিশ বলছে আটক এই নারীরা তালিকাভুক্ত জঙ্গি মারজান, বাশারুজ্জামান ওরফে চকলেট এবং তানভীর কাদেরের স্ত্রী। এসব জঙ্গিরা নিজেদের সন্তানকেও দিয়েছে জঙ্গিবাদের দীক্ষা। এছাড়া গেল 16 আগস্ট 90 জেএমবির সঙ্গে যুক্ত অভিযোগে 4 নারীকে এবং 7 সেপ্টেম্বর একই অভিযোগে 2 দম্পতিকে আটক করে র্যাব। পুলিশ বলছে নানা কারণে কোণঠাসা হয়ে পড়া 90 জেএমবি সংগঠনের বিস্তৃতি বাড়াতেই বেছে নিয়েছে এই পন্থা। সদস্য সংগ্রহের যে সীমাবদ্ধতা, সদস্যদের গ্রেপ্তার হওয়া এবং স্বল্পতম সদস্যদেরকে ডাইভার্সিফাইড ব্যবহারের মাধ্যমে জঙ্গিবাদের যে তাদের কার্যক্রমটা সেটা পরিচালনা করা, এই প্রত্যেকটা উদ্দেশ্যের জন্য তারা নারী এবং শিশুদেরকে ব্যবহার করতেছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযান কিংবা নিয়মিত তল্লাশির সময় অনেক ক্ষেত্রেই নারীদের প্রতি নমনীয় মনোভাব দেখানো হয়, আর এটিকেই সুযোগ হিসেবে কাজে লাগাতে চাইছে 90 জেএমবি। ল এনফোর্সমেন্ট এজেন্সির যে অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিসগুলোতে নারী এবং শিশুরা চেকিং এর ক্ষেত্রে বা সন্দেহের তালিকাতে একটু উইক সাইড থাকে। এই দুর্বলতার সুযোগ নিয়ে কোনো কিছু ক্যারি করা বা কোনো কিছু আক্রমণ করার সুযোগ রয়েছে। সমাজবিজ্ঞানীরা বলছেন সব নারী যে স্বতঃস্ফূর্তভাবে জঙ্গিবাদে জড়াচ্ছে এমনটা নাও হতে পারে। এর পেছনে থাকতে পারে পুরুষতান্ত্রিক মনোভাবের প্রভাব। পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় কিন্তু পুরুষের একটা বিশেষ অবস্থান থাকে পরিবারে, সমাজে, এবং তার গোষ্ঠীর মধ্যে, এবং পুরুষ অনেক সময় কমেন্ট করে নারীকে যে তুমি এই কাজটা করো। একটা পুরুষ যখন এই পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় একটা বিশেষ রাজনীতির সাথে জড়িয়ে যায়, তখন দেখা যাবে যে তার বাড়ির যে অপর যারা মহিলা সদস্য তারাও হয়তো বা সেটা তারা প্রভাবিত হচ্ছে। সেটা তারা যদি স্বতঃস্ফূর্তভাবে হয়, আর একটা হতে পারে যে তাদেরকে জোর করে যদি করানো হয়। তিনি আরো বলেন এক ধরনের ভ্রান্ত আদর্শিক ধারণাকে ভিত্তি করে পরিচালিত হয় সন্ত্রাসবাদ, আর তাই এটিকে মোকাবেলা করতে হলে আইনের পাশাপাশি ধর্মের সঠিক আদর্শের প্রচার জরুরি। মেয়ের একটা ডিপেন্ডেন্স। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। স্ত্রী হত্যায় জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে গাজীপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর সোলাইমান মিয়ার বিরুদ্ধে। পরকীয়ায় বাধা দেওয়ায় তিনি স্ত্রী নুসরাত জাহান টুম্পাকে নির্যাতন করে হত্যা করেছেন বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। ময়না তদন্তের প্রাথমিক প্রতিবেদনেও অভিযোগের সত্যতা মিলেছে। এদিকে ঘটনার পর থেকে পলাতক সোলাইমানকে ধরতে জোর তৎপরতা চলছে বলে জানিয়েছে পুলিশ। চঞ্চল স্বভাবের প্রাণবন্ত টুম্পার এই হাসিমাখা মুখ এখন কেবলই স্মৃতি। 12 বছরের সাজানো সংসার হলো তছনছ, সেই সাথে তাকেও চলে যেতে হলো দুনিয়া ছেড়ে। ঘটনার সূত্রপাত মোবাইল ফোনের এক ছবি নিয়ে। গত রোববার অন্য এক মেয়ের সঙ্গে স্বামী সোলাইমান মিয়ার ঘনিষ্ঠ ছবি দেখে প্রশ্ন তোলেন টুম্পা, আর এ নিয়েই দিনভর হয় কথা কাটাকাটি। সোমবার সকালে তালাবদ্ধ ঘরে কোনো সাড়াশব্দ না পেয়ে টুম্পার স্বজনদের খবর দেন বাসার কাজের লোক। পরে জানালা ভেঙে বিছানায় পড়ে থাকা রক্তাক্ত টুম্পাকে উদ্ধার করে নেওয়া হয় উত্তরার একটি বেসরকারি হাসপাতালে, কিন্তু ততক্ষণে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরক্রিয়া প্রেমে বাধা হওয়ায় স্বামী সোলাইমান মিয়া টুম্পাকে হত্যা করেছে বলে অভিযোগ স্বজনদের। ছেলের মোবাইলে অন্য একটা মেয়ের সাথে আপত্তিকর অবস্থায় কোনো ছবি দেখে মেয়ের সাথে দ্বন্দ্ব শুরু হয়। পরের দিন সকালবেলা যখন বাইরে থেকে রুম তালাবদ্ধ দেখে, ডাকাডাকি করে না পেয়ে পরে তারা জানালা ভেঙে ওই মৃত অবস্থায় তাকে বিছানার উপরে পড়ে থাকতে দেখে। মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল মর্গে টুম্পার ময়না তদন্ত শেষ হয়। গায়ে আঘাতের চিহ্ন সহ নানা আলামত দেখে চিকিৎসকদের মত, নির্যাতনের পর তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার শরীরে বিভিন্ন জায়গায় ছোট বড় কিছু জখমের চিহ্ন পাওয়া গিয়েছে এবং তার গলায় কিছু জখমের চিহ্ন পাওয়া গিয়েছে। আপাতদৃষ্টিতে হত্যা বলেই মনে হচ্ছে আমাদের কাছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন টুম্পার স্বজনরা। তারা দেখা গেছে অনেক ক্ষমতাশালী, এখন ক্ষমতার অপব্যবহার করে জিনিসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এটা না করতে পারে, আমরা এটাই চাচ্ছি যে সঠিক বিচারটা হোক। এদিকে ঘটনার পর থেকেই স্বামী সোলাইমান পলাতক রয়েছেন। তাকে ধরতে জোর তৎপরতা চলছে বলে জানিয়েছে পুলিশ। তদন্তকারী অফিসার সহ ইন্সপেক্টর তদন্তের নেতৃত্বে একটা টিম গঠন করে দিয়েছি এবং তারা অলরেডি বিভিন্ন জায়গায় সার্চ করতেছে। নিহত টুম্পার 10 বছরের একটি ছেলে রয়েছে। এক যুগ আগে পারিবারিকভাবে বিত্তশালী ব্যবসায়ী সোলাইমান মিয়ার সঙ্গে টুম্পার বিয়ে হয় বলে জানান স্বজনরা। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। সারা দেশে একদিনেই বজ্রপাতে 14 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে টাঙ্গাইলে বজ্রপাতে মারা গেছে বাবা ও 2 ছেলে। এছাড়া কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, মানিকগঞ্জ ও ময়মনসিংহ, চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে মারা গেছে আরও 11 জন। টাঙ্গাইলের মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, ভোরে উপজেলার মাগুন্দি গ্রামে নিখিল হাজন নামে এক ব্যক্তির ঘরের টিনের চালে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলে নিখিল হাজন এবং তার 2 ছেলের মৃত্যু হয়।
এ ঘটনায় দগ্ধ হন নিখিলের স্ত্রী। পরে তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে কিশোরগঞ্জের করিমগঞ্জে বজ্রপাতে মা ও ছেলের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির কারণে লতিফা বেগম ও তার ছেলে রিমন মিয়া ঘরের ভেতরেই অবস্থান করছিলেন। হঠাৎ করেই তাদের বসত ঘরের ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের আরও এক সদস্য। এছাড়া সুনামগঞ্জের দিরাই উপজেলার আতনি বিলে বজ্রপাতে 5 জেলে নিহত হয়েছেন। এছাড়া মানিকগঞ্জ, ময়মনসিংহ ও চাঁপাইনবাবগঞ্জে আরও 4 জন নিহত হয়েছেন। নারায়ণগঞ্জে খালে গোসল করতে নেমে বিদ্যুৎপৃষ্ট হয়ে মা ও মেয়ে সহ 3 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় পল্লী বিদ্যুতের 5 জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা 12টার দিকে বন্দর উপজেলার সুপকর্দি এলাকায় চর ধলেশ্বরী খালের ওপর দিয়ে টানা তারটি ছিঁড়ে যায়। খবর পেয়ে পল্লী বিদ্যুতের লাইনম্যানরা ঘটনাস্থলে পৌঁছে তারটি জোড়া দিয়ে সংযোগ চালু করে। এর কিছুক্ষণ পরে তারটি আবারও ছিঁড়ে পানিতে পড়ে যায়। এ সময় গোসল করতে আসা কৃষ্ণা ঘোষ ও তার মেয়ে শান্তি ঘোষ এবং মাসুদ নামে আরও একজন বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান। এলাকাবাসীর অভিযোগ, বিদ্যুতের সংযোগ বন্ধ না করেই ত্রুটি মেরামত করায় এ দুর্ঘটনা ঘটেছে। এদিকে দায়িত্বে অবহেলার জন্য পল্লী বিদ্যুৎ বন্দর জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক সহ 5 জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সন্ধ্যার সময় আরো থাকছে, সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের হুঁশিয়ারি ভারতের। হুমকি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ পাক সেনাপ্রধানের। এবং আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজে নির্ধারিত গেটের অনেক আগ থেকেই করা হবে তল্লাশি, স্টেডিয়াম এলাকায় বিশেষ মহড়া। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী তনু হত্যার 6 মাস পেরিয়ে গেলেও উন্মোচন হয়নি রহস্য। হত্যার বিচার দাবিতে কুমিল্লা শহরের পুবালী চত্বরে বাউল পদযাত্রা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সকালে গণজাগরণ ও অচিন পাখি নামে 2টি সংগঠন এ কর্মসূচির আয়োজন করে। পুবালী চত্বরে প্রতিবাদ সমাবেশ শেষে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা। এ সময় 6 মাসেও তনু হত্যা মামলার অগ্রগতি না হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তার স্বজনরা। হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচারের দাবিও জানানো হয়। এদিকে তনু হত্যা মামলার দ্রুত বিচার না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। গত 20 মার্চ কুমিল্লা সেনানিবাসের ভেতর থেকে সোহাগী জাহান তনুর লাশ উদ্ধার করা হয়। 21 মার্চ তনুর বাবা ইয়ার হোসেন বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কইতেছে তারা, আমরা দেখতেছি কইতেছে কোনো আমি রিপোর্ট পাইতেছি না। তারা খালি ভাইও পাল্টায়, এরপরে নাচু করি না দাউনকার পরে আর কোনো আমি খবরই পাইছি না। পরবর্তী কর্মসূচিতে আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে আহ্বান জানাবো, সকল শিক্ষা প্রতিষ্ঠানের স্ব লোগো নিয়ে তারা পুবালী চত্বরে জমায়েত করবে। রাষ্ট্রের এত বড় দায়িত্বশীল কর্মকর্তা থাকা সত্ত্বেও কেন এত দেরি হচ্ছে আমাদের জানার প্রয়োজন। অর্থ পাচার প্রতিরোধে বাংলাদেশের ভূমিকা প্রশংসিত। আন্তদেশীয় আইনি সহায়তা, অর্থ পাচার সংক্রান্ত গোয়েন্দা নজরদারি 2 সূচকেও বাংলাদেশের অগ্রগতি সন্তোষজনক বলে মনে করে মানি লন্ডারিং প্রতিরোধে এশিয়া প্যাসিফিক দেশগুলোর সংগঠন APG। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত সংগঠনটির 19তম সম্মেলন শেষে দেশে ফিরে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি জানান, ফিলিপিন্সের আদালতের আদেশের পর রিজার্ভের চুরি যাওয়া 1,20,00,000 টাকা ফেরতের সব আইনি বাধা কেটে গেছে। এশিয়া প্যাসিফিক অঞ্চলের 121টি দেশের অর্থ পাচার প্রতিরোধ গ্রুপ APG এ দেশগুলোর মানি লন্ডারিং প্রতিরোধে কি অগ্রগতি তারই মূল্যায়ন হয় প্রতি বছরের সম্মেলনের মাধ্যমে, যার 19তম সম্মেলন হওয়ার কথা ছিল বাংলাদেশে। কিন্তু গুলশানের হলি আর্টিজান ও শোলাকিয়ায় হামলার ঘটনায় সম্মেলনের স্থান পরিবর্তন করে সংগঠনটি। গত 5 থেকে 8 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়া এই সম্মেলন থেকে দেশে ফিরে অ্যাটর্নি জেনারেল জানান, অর্থ পাচার প্রতিরোধে বাংলাদেশের ভূমিকায় সন্তুষ্ট APG। আমাদের 2টা ইস্যুতে আমরা বলেছিলাম যে আমাদের এই 2টা ইস্যুতে আমরা যেগুলো কাজ করেছি সেতে আমাদেরকে এখন মডারেট থেকে সাবস্টেন্সিয়ালে উন্নতি করা হোক। MLR এর ইস্যুতে এবং ফিনান্সিয়াল ইন্টেলিজেন্সের রেসপন্সের ব্যাপারে তারা আমাদেরকে সমর্থন করেছেন। যদিও সম্মেলনের 2 মাস আগে বাংলাদেশ নিয়ে APGর খসড়া মূল্যায়ন ছিল, অর্থ পাচার ও জঙ্গি অর্থায়ন রোধে বাংলাদেশের ভূমিকা সন্তোষজনক নয়। অ্যাটর্নি জেনারেল জানান, জঙ্গি অর্থায়ন নিয়ে কোনো আলোচনা হয়নি এবারের সম্মেলনে। আর এই আইনজীবীর মত, জনবল আর সক্ষমতা বাড়ানো গেলে অর্থ পাচার শূন্যের কোঠায় নেমে আসবে। জঙ্গি অর্থায়নের বিষয়টিতে কনফারেন্সে কোনো রকম
বিষয় উত্থাপিত হয়নি। আমরা ঝুঁকিমুক্ত হয়েছি, বাট আমি মনে করি আমার সক্ষমতা অনেক বেশি বাড়াতে হবে, আমার প্রসিকিউশন ইউনিটকে অনেক ডেভেলপ করতে হবে। এদিকে রিজার্ভ থেকে চুরি যাওয়া $1,52,50,000 বাংলাদেশকে ফেরত দিতে ফিলিপিন্স আদালতের নির্দেশে অর্থ ফেরত পেতে আইনি বাধা কেটে যাওয়ায় চুরি হওয়া বাকি অর্থ ফেরত পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তারা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সন্ধ্যার সময়। এটা থেকে তোর মতো বন্ধু পাবো না, কিন্তু স্টার স্ট্যাটাস পাবি, অ্যাকাউন্ট ইনফরমেশন পাবি রে, প্রোফাইল আপডেটও করতে পারবি। এত কিছু করা যায়? হ্যাঁ। আজব তো। প্রয়োজন যাই হোক, মাইজিপিএতে সবই পারবেন। আর ডাউনলোডে 50 MB ইন্টারনেট একদম ফ্রি। গ্রামীণ ফোন। পুষ্টিগুণ ভালো হওয়ায় রুটি সহ অনেক খাবার তৈরিতে ব্যবহার করা হয় আটা। ডায়াবেটিস সহ শারীরিক সমস্যার পাশাপাশি সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে ভাতের পরিবর্তে রুটি খান অনেকেই। এ কারণে দিন দিন বেড়েই চলেছে আটার চাহিদা। বিষয়টি মাথায় রেখে বহুমাত্রিক গবেষণার মাধ্যমে গুণগত মান বেড়েছে আটার। এরই ধারাবাহিকতায় বাজারে এসেছে ফাইবার আটা বা আঁশ সমৃদ্ধ লাল আটা। পুষ্টি বিশেষজ্ঞরা বলছেন, আঁশ সমৃদ্ধ এই লাল আটা বয়স্ক মানুষের জন্য স্বাস্থ্যসম্মত। আটাই পুষ্টি, ভাতে বাড়ে মেদ। পুষ্টিবিদদের মতে খাদ্যগুণ বিচারে ভাতের চেয়ে অধিক ক্যালোরি উৎপাদনে সক্ষম আটা। এছাড়া ডায়াবেটিক্স, কোষ্ঠকাঠিন্য ও হার্টের সমস্যা সহ শারীরিক নানা সমস্যার পাশাপাশি ফিটনেস ধরে রাখতে আটা রুটি খান সব বয়সী মানুষ। এ কারণে আটার চাহিদা দিন দিন বেড়েই চলেছে। আটা আরো স্বাস্থ্যসম্মত করতে গুণগত মানেও এসেছে পরিবর্তন। বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে ফাইবার বা আঁশযুক্ত লাল আটা। ক্রেতারা জানালেন, দেখতে একটু ভিন্ন হলেও খেতে সুস্বাদু লাল আটার রুটি। গমের যে খোসাটা এটা এর ভিতরে থাকে, যার জন্য এটা কোষ্ঠকাঠিন্যর জন্য লাল আটাটা অবশ্যই ভালো, ডায়াবেটিকের জন্য ভালো। দেখতে একটু অন্যরকম মনে হয়, কিন্তু টেস্টি এবং শরীরের জন্য ভালো। বাজারে লাল আটার বেশ চাহিদা রয়েছে বলে জানালেন বিক্রেতারা। যারা নিচ্ছে একবার তারা আবার আইসা চাইতেছে, নিতেছে। লাল আটার চাহিদা আটা মোটামুটি ভালোই আছে এখন বর্তমানে চাহিদা। 2 কেজি 80 টাকা, মোটামুটি ওগুলার তুলনায় একটু বেশি। যদি আর একটু কমে তাহলে আর একটু বেশি চলবে। বিশেষজ্ঞরা বলছেন, খুব সহজে হজম হয় লাল আটা বয়স্কদের শরীরের জন্য খুবই স্বাস্থ্যকর। হোল হুইট ফ্লাওয়ার যারা খায়, এটাতে তো ফাইবার রয়ে গেছে, অন্যান্য ভিটামিনসগুলো রয়ে গেছে। ডায়াবেটিস, ওবেসিটি বা যাদের ওজন বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু এই যে হোল হুইট ফ্লাওয়ার, এর যে আমাদের যে ফাইবারটা রয়ে গেছে, এটা কিন্তু অনেকাংশেই কাজে লাগে। বিশেষ করে বলা হয় যে কোলোরেক্টাল ক্যান্সারও এটা অত্যন্ত উপকারী। তবে এই লাল আটা প্যাকেটজাত ও সংরক্ষণে বাড়তি সতর্কতার পাশাপাশি নিয়মিত পুষ্টিমান পরীক্ষার পরামর্শ দিয়েছেন পুষ্টি বিশেষজ্ঞরা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। কাশ্মীরের উরি সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছে ভারত। উরি সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলার পরে পরবর্তী করণীয় ঠিক করতে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রিপরিষদ ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেন। স্থানীয় গণমাধ্যম জানায়, উরি সেনাঘাঁটিতে হামলার জের ধরে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে পারে ভারত। গত রোববার কাশ্মীরের উরি সেনাঘাঁটিতে হামলাকারী 4 সন্ত্রাসীর ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনএসএ। ওই হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে যে কোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত থাকার কথা জানিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান রাহিল শরীফ। আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজ সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। স্টেডিয়ামে নির্ধারিত গেটের আগ থেকে দর্শকদের তল্লাশি করা হবে বলে জানিয়েছেন বিসিবি পরিচালক জালাল ইউনুস। অতিথি দলগুলো নিরাপত্তার স্বার্থে দর্শকদের সহযোগিতা প্রত্যাশা করেছেন তিনি। এছাড়াও আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজ সামনে রেখে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত 10টি কুকুরের মহড়া হয়েছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিচালনায় ব্রিটিশ লেব্রেটের 6টি ও 4টি জার্মান শেফার্ড সহ মোট 10টি বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরে মহড়ায় অংশ নেয়। মূলত স্টেডিয়াম এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করাই হবে এই কুকুরগুলোর লক্ষ্য। এছাড়াও নিরাপত্তার ব্যাপারটি মাথায় রেখে মিরপুর স্টেডিয়ামের সীমানা প্রাচীরে বিশেষ গ্রিল বসিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
তো আশা করি 2-1 দিনের মধ্যে আমরা জানতে পারবো। অলরেডি 12 দিন হয়ে গিয়েছে তাদের টেস্ট, হোপফুলি 14 দিনের মাথায় তাদের একটা রেজাল্ট পাওয়ার কথা। তো উই আর ওয়েটিং ফর দ্যাট। ডেফিনেটলি আমরা এটা হয়ে যাওয়া উচিত আফগানিস্তান সিরিজের আগে, মানে হয়তো 20 তারিখ 22 তারিখ 23 তারিখ থেকে আপনার টিকিট সেল শুরু হবে। সন্ধ্যার সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নিরাপত্তা নিশ্চিত না করে যত্রতত্র গড়ে উঠছে কারখানা, যে কোনো সময় মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা। একযোগে শিল্প দুর্ঘটনার একটি মামলারও বিচার শেষ হয়নি। আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড পেলেন সজীব ওয়াজেদ জয়। এ পুরস্কার ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আরো গতি আনবে বললেন প্রধানমন্ত্রী। পল্টন থানার নাশকতার মামলায় মির্জা ফখরুল সহ 20 দলীয় জোটের 74 জনের বিচার শুরু। 4 ডিসেম্বর সাক্ষ্য গ্রহণ। জঙ্গি সংগঠন 90 জেএমবিতে সক্রিয় করা হচ্ছে নারী ও শিশুদের। কর্মী সংকটে নিজেদের পরিবারের সদস্যদেরও দলে ভেড়াচ্ছে জঙ্গিরা। সিরাজগঞ্জে বোমা ও বোমা তৈরির সরঞ্জাম সহ 4 জন আটক। স্ত্রী হত্যায় সম্পৃক্ততার অভিযোগ গাজীপুরের কাউন্সিলরের বিরুদ্ধে। পরকীয়ায় বাধা দেয়ায় হত্যাকাণ্ড বলছে পরিবার। শ্বাসরোধেই মৃত্যু জানালেন ময়না তদন্তকারী চিকিৎসক। এবং সারা দেশে বজ্রপাতে একদিনই 14 জনের মৃত্যু। টাঙ্গাইলে মারা গেছে 2 ছেলে সহ বাবা। নারায়ণগঞ্জে বিদ্যুতায়িত হয়ে মা মেয়ে সহ 3 জনের মৃত্যু। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গেই থাকুন সময়ের।